আসসালামু আলাইকুম। আমার নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম। আশা করছি সবাই ভালো আছো। আমার ব্লগগুলো সত্যি কেমন যেন এলোমেলো হয়ে যায় এখন। আর তেমন করে গুছিয়ে আমি আর ভিডিও দিতে পারতেছি না। আসলে জীবনের শান্তি যখন চলে যায় তখন কোনো কিছুই আর ভালো লাগে না। তো আমার এখন এমন অবস্থা হয়েছে যে কিচ্ছু ভাল লাগে না। মানে আমি যখন যেই কাজটাতে সফল হই তখন আমার মনের ভিতর অনেক ভালো লাগে, শান্তি লাগে। তখন যে কাজটায় আমি হাত দেই সেই কাজটা আমার খুব দ্রুত হতে হবে। আমি যেখানে যাই আমাকে নিয়ে সবাই হাসাহাসি করে যে খুব ধরপড়ে স্বভাবের, ছটফটে স্বভাবের। তো আজকে কিছু বিষয় সবার সঙ্গে শেয়ার করতে আসতেছি যে কথাগুলো থেকে যাবে ভিডিওগুলো। কারণ আমি তো ভিডিওর থেকে কোনো আর্নিং করি না। আমার চ্যানেল বা পেজ থেকে তো আমি কোনো আর্নিং করি না। তো আমি এখানে ভিডিওগুলো রাখি জাস্ট হচ্ছে আমার মনের শান্তির জন্য, তৃপ্তির জন্য, মানুষের কাছে পৌঁছানোর জন্য। কিছু বাস্তবতা, যেমন আমার জীবনে ঘটে গেছে এরকম বাস্তবতা। তো আমার আব্বা যখন অসুস্থ ছিল তখন আমার আব্বার দেখভাল করার জন্য আমার আব্বার মেয়ে, আরেকটা মেয়ে আছে যেটা আমার বড়, তাকে নিয়ে আসছিলাম, মেয়ে জামাইকে নিয়ে আসছিলাম। ছেলেরা তো দেখভাল করে না। তো ভাবছিলাম যে নিয়ে আসলে হয়তো তারও থাকার জায়গা নাই, বাড়ি করবে, নতুন বাড়ি করবে, কোথায় থাকবে? আমার হাত পা ধরতেছিল যে তাদের থাকার জায়গা নাই, বাহিরে থাকলে বাসা ভাড়া দিতে হবে, তো অনেক খরচা হবে। তো সব মিলিয়ে আমি আমার বাড়িতে নিয়ে এসেছিলাম, নিয়ে এসে জায়গা দিয়েছিলাম, যেটা আমার বাড়ি আরকি। তারা যেটা এখন আর বলে না, যেটা স্বীকার করে না যেটা আমার বাড়ি। তো এটা আমার বাড়ি নিয়ে এসেছিলাম। তখন আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল। আমার আব্বার হচ্ছে উম যখন আমার আব্বার ২ ছেলে, সব জায়গা জমি সবকিছু আব্বার অসুস্থ অবস্থায় আব্বার কাছ থেকে জোরপূর্বক, মানে রক্ত পরীক্ষা করতে যাওয়ার কথা বলে নিয়ে যায় সবকিছু লিখে নেয়। তখন আমার সঙ্গে খুব মিল দিয়ে আমাকে দিয়ে কেস করাইছিল। যে আব্বাকে দিয়ে কেস করাইছিল সবকিছু ফেরতের জন্য। যদিও তখন আমি মানে ওই অবস্থায় ছিলাম না, কেস করার মুডে ছিলাম না। তারপরে আমাকে দিয়ে কেস করাইছিল ফেরতের আশায়। তো যাই হোক, সেটা আমার উপকার হয়েছে, ক্ষতি হয়নি। তো বাড়িতে নিয়ে আসার পরে অনেক কাহিনী করে বাড়িতে নিয়ে আসলাম। বাড়িতে নিয়ে আসলে আব্বা আমাকে দেখবে। আব্বা যেহেতু অসুস্থ, মা অসুস্থ। একটু রান্না করে দিলেও হচ্ছে মায়ের উপকার হবে। আমাদের বাড়িতে তেমন আর কোনো কাজ নাই। তো উনি এসে যে সুযোগের সদ্ব্যবহার করবে এটা আমি কিছুদিন পর বুঝতে শুরু করি। তখন মানে দেরি হয়ে যায়। তখন আমার আর কিছু করার ছিল না। তো বাড়িতে আসার পর নিজের মেয়ে, নিজের সন্তান, ছেলে ২ টা খারাপ ঠিক আছে। কিন্তু মেয়ে যে এরকম করতে পারে এটা আমার ধারণা ছিল না। বাড়িতে আসার পরে আমার মায়ের সাথে এমন আচরণ শুরু করে, মনে হয় যেন আমার মা এ বাড়ির চাকরানী আর উনি এই বাড়ির হচ্ছে মালকিন। এরকম আচরণ শুরু করে। অসুস্থ আব্বা ঘরে মায়ের সাথে এরকম চাকরানীর মতো ট্রিট করে। মা প্রচুর কাজ করে তবু তার মন পায় না। খুব বিরক্তি আসে মায়ের ওপর আরকি। মা সব কথা আমাকে জানায়। পরিস্থিতি অনেক কিছুই জানায়, যেগুলা এত ভিডিওতে বললে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তখন আর কেউ দেখবে না। যাই হোক, মায়ের কষ্টগুলো আমি আস্তে, আস্তে বুঝতে থাকি। আব্বাও তখন অনেক কিছু বলে। তারপরে আব্বাকে বোঝানোর চেষ্টা করি। কিন্তু আস্তে, আস্তে যে বাস্তবতাগুলো আমি জানি ওদের সম্পর্কে, যে কথাগুলো আমি জানি, তার থেকে ওরা বেশি ভয়ংকর হয়ে ওঠে। তো সব মিলিয়ে ওরা এই বাড়িটাতে একদম বস্তি বাড়ি বানায় ফেলে। আর বিশেষ করে ওদের যত প্রয়োজন এই বাড়ির থেকে মিটায়। মিটানোর পরে আমার মা এই গরমের মধ্যে, তীব্র গরম, গরম নাই, ঝড় নাই, বৃষ্টি নাই, এই চুলার পাড়ে এই পুরা ফ্যামিলির রান্না, বাড়ির সব কাজকর্ম সবকিছু আমার মায়ের উপর দিয়ে চলে। সময় করে, সময় করে না, সময় থাকে, সময় থাকে না। রান্না চুলার পাড়ে যায় না। বিভিন্ন অজুহাত। তারপরেও করতে হইছে, আমার মাকে করছে। সেটা করছে ঠিক আছে, মা সন্তানের জন্য করছে, খারাপ কিছু মনে করি না। এখন যেটা করছে সবকিছুর পরে তার গাট্টি-গুট্টা গুছাইয়া যখন তার বাড়ি কমপ্লিট হয়ে গেছে, সে চলে গেছে। সে বিনিময়ে আমার মায়েকে কিছুই দেয়নি, আমার আব্বাকেও কিছুই দেয়নি। আমার আব্বা মারা গেছে। মা আছে। বাড়িতে থাকাকালীন বিনিময়ে তার হাসব্যান্ড যতটুকু আমাদের আব্বার যতটুকু কাজ করছে তার বিনিময়ে সে পারিশ্রমিক নিছে আব্বার কাছ থেকে, আমাদের সংসারে থেকে। সেটাও আমি কিছু মনে করিনি। নিতেই পারে, তার সমস্যা থাকতে পারে, নিতে পারে। এখন যেটা করে সেটা হচ্ছে আমার মায়ের যারা শত্রু তাদের সঙ্গে এসে হাত মিলাইছে।
2 ভাইয়ের সাথে হাত মিলাইছে তাতেও আমার দুঃখ নাই। আরো মানুষের সাথে চাচার সাথে হাত মিলাইছে তাতেও আমার দুঃখ নাই। কিন্তু ইদানিং একটা কাজ করতেছে, সেটা হচ্ছে পাড়ার উপরে এসে যারা আমাদের শত্রু, আমার মায়ের শত্রু, যারা আমার মাকে পছন্দই করে না। আমার মাকে মানে আমি ছোট থেকে দেখে আসতেছি যারা আমার মাকে কষ্ট দেওয়ার জন্য প্রস্তুত। আর তার সঙ্গে যে ভালো সম্পর্ক ছিল এমনটাও না। তাকে যে নিয়ে যায় থাল ভরে দাওয়াত করে পেট ভরে খাওয়াইছে কোনোদিন, তার স্বামীকে কখনো জামাইয়ের মর্যাদা দিছে এরকমটাও না। তো এখন তাদের সঙ্গে এসে হাত মিলাইছে, মিলায় আমার মাকে প্রতিদিন প্রতিনিয়ত প্রতিটা সেকেন্ড মানসিক অশান্তি, মানসিক যন্ত্রণা। তো এগুলোর জন্য আমি আইনত ব্যবস্থা নিতে পারি, এখনো নিতে পারি, এখন এই মুহূর্তে নিতে পারি, কিন্তু যেটা আমি নিচ্ছি না। কিছু কারণবশত, কার্যতবশত আমি নিচ্ছি না, তবে নিব। আর তারা যেটা বলে যে আমি আমার বিরুদ্ধে কথা বলে, যেটা বলে তারও কারণ আছে। আমি পয়েন্টে পয়েন্টে যেখানে যা করছি সেটা সজ্ঞানে, নিজের ইচ্ছায়, সদ ইচ্ছায় করছি। তো সেটারও উত্তর আছে আমার কাছে জানা। আমার কাছে আসলে আপনাদের সব উত্তর পেয়ে যাবেন। আর বিশেষ করে আপনাদের কষ্ট করতে হবে না, কারণ আমি যে কনফারেন্সটা করব, কোর্টে অ্যাপ্লাই করতে হয় কনফারেন্স করার আগে। সরকারি কোনো চ্যানেল বা টিভি চ্যানেলের সাথে কারো সামাজিক বা কোনো বিষয় নিয়ে কথা বলতে হলে বা পারিবারিক কোনো দ্বন্দ্ব নিয়ে কথা বলতে হলে আপনারা জানেন যে এটা আইনের অনুমতি নিতে হয়। তো আমি অনুমতিটা পাওয়ার পরে যে কনফারেন্সটা করব সেটা হতে পারে 1 ঘন্টার, হতে পারে 2 ঘন্টার, হতে পারে 10 ঘন্টার। সেখানে আপনার হাজবেন্ডের, আপনার ভাইয়ের, আপনার চাচাদের, আমার আব্বার সাথে ঘটে যাওয়া, আমার সাথে ঘটে যাওয়া, আমার মায়ের সাথে ঘটে যাওয়া সম্পূর্ণ ঘটনার পুরোটা প্রমাণ নিয়ে আমি উপস্থিত হব। আমার জীবনটা যে জাহান্নাম বানায় দিছেন, আমার জীবনটা যে অগোছালো বানায় দিছেন, আমার জীবনটার যে এই পরিণতি করছেন, আমার না শুধু আমার আব্বার সঙ্গে, আমার আব্বার মৃত্যুর আগে কি কি করছে আপনার 2 ভাই, চাচা, আপনি, আপনার স্বামী, আমার মা বাস্তব প্রমাণ সামনে বসে কনফারেন্স করবে। আমি সাথে শুধু বসে থেকে শুনবো আমার মা কি বলে, তারপরে আমার বাকিটা আমি বলবো। তবে আশা করব যা করতেছেন সময় থাকতে এখনো শুধরান। অনেক কিছু আছে, অনেক প্রমাণ আছে, বাপের ভিডিও রেখে যাওয়া আছে, অডিও রেকর্ড আছে। সবগুলা যদি একসাথে যদি আমি দেই, হজম করার শক্তি থাকবে না। আগেও বলছি, এখনো বলতেছি। যদিও এই কথাগুলো আমার বলা একদমই উচিত না। আমার মানে এখান থেকে আমার কোনো আর্নিং হয় না। এই যে কষ্ট করে কথাগুলো বলতেছি, এখানে আমার কোনো লাভ নাই। বরঞ্চ গরমের মধ্যে ফ্যান অফ করে বসে থেকে যে কথা বলতেছি, ভিডিওটা যে রেকর্ড করতেছি, এখানে আমার অনেক কষ্ট হচ্ছে। তো থাক, ভিডিও অনেক লং হয়ে গেছে, আমার আর কথা বলতে ভাল লাগতেছে না। তবে পাড়ার ওপর এসে যেসব চাচি পাতাইছেন, যেসব ভাবি বানাইছেন, সেসব ভাবি চাচিরা কোথায় ছিল? আমার তো মানে ব্রেনেই আসে না যে তারা কোথায় ছিল। আপনার আত্মীয় স্বজন, এত আত্মীয় আপনার, হ্যাঁ, কোথায় ছিল তারা? যাই হোক, মানুষের কাছে যে বলেন যেসব কথাগুলা বলতেছেন, তারা সবাই আমার খুব আপনজন। তাদের কাছে আমি ছোট থেকে বড় হয়েছি, তাদের সাথে থাকছি, খাইছি, সবকিছু তাদের সাথেই আমার। আপনি তো ছিলেন না এখানে, আপনি আপনার 2 ভাই। তো তারা আমাকে যেমন চোখেই দেখুক না কেন, তারা আমাকে ভালোবাসে, আমার প্রতি তাদের একটা মায়া আছে। তো কথাগুলি বলার আগে একটু হিসাব করে বললেন। যেখানে যাই বলতেছেন আমাদের কানে আসতেছে, আমরা শুনতেছি। যদিও জানি আমাদেরকে শোনার জন্যই বলেন। তবে আপনাকে অনেক ধন্যবাদ কথাগুলি আমাদের সামনে নিয়ে আসার জন্য।